বৈচিত্র্য বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব অস্কার ওয়াইল্ডের বিখ্যাত একটি গল্প। শিরোনাম লর্ড আর্থার সেভিলস ক্রাইম, বাংলায় লর্ড আর্থার সেভিলের অপরাধ। ইস্টারের আগে এটাই লেডি উইন্ডারমিয়ারের শেষ অভ্যর্থনা। ফলে বেন্টিং হাউস আজ লোকে লোকারণ্য। এসেছেন 6 জন ক্যাবিনেট মন্ত্রী। দামি সাজে সজ্জিতা মহিলারা ঘুরঘুর করছেন এদিক সেদিক। পিকচার গ্যালারির শেষ মাথায় দাঁড়িয়ে রয়েছেন প্রিন্সেস সোফিয়া। গরম তার তাতারদের মতো ভারী, কুতকুতে কালো চোখ, গলায় মহামূল্যবান পান্নার মালা। শর্ট চড়িয়ে কথা বলছেন তিনি বিশ্রী ফরাসিতে, আর হেসে লুটিয়ে পড়ছেন তার উদ্দেশ্যে বলা প্রত্যেকটা কথার শেষে। বেন্টিং হাউসে আজ মানুষজনের এক অদ্ভুত জগাখিচুড়ি। অভিজাত বংশীয়েরা গল্প করছেন র্যাডিক্যালদের সঙ্গে। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জনপ্রিয় ধর্মোপদেষ্টা আর বিখ্যাত নাস্তিক। যাজকের দল পিছু নিয়েছেন সুন্দরী অপেরা গায়িকার। সত্যি বলতে কি, এটা লেডি উইন্ডারমিয়ারের সর্বশ্রেষ্ঠ অভ্যর্থনা অনুষ্ঠানগুলোর অন্যতম। স্বয়ং প্রিন্সেস থাকলেন প্রায় রাত 11:30 পর্যন্ত। তাকে বিদায় দিয়ে লেডি উইন্ডারমিয়ার ফিরে এলেন পিকচার গ্যালারিতে। সেখানে বিখ্যাত এক অর্থনীতিবিদ গম্ভীরভাবে সঙ্গীতের বৈজ্ঞানিক তত্ত্ব বোঝাচ্ছিলেন হাঙ্গেরির এক সঙ্গীতজ্ঞকে। সে পর্ব শেষ করে গল্প জুড়ে দিলেন তিনি পেইসলি ডাচেসের সঙ্গে। হাতির দাঁতের মতো সাদা লেডি উইন্ডারমিয়ারের কণ্ঠদেশ, বড় বড় নীল চোখে সুগভীর আহ্বান, সোনার মতো চুল নেমে এসেছে কাঁধের নিচে। ইতিমধ্যে বিয়ে হয়েছে তার 3 বার, কিন্তু স্বামী বদল করলেও তিনি প্রেমিক বদল করেননি। তাই তার সম্বন্ধে গুজব রটানোর লোকজন অনেক আগেই ছেড়ে দিয়েছে। নিঃসন্তান লেডি উইন্ডারমিয়ারের বয়স এখন 40, কিন্তু চেহারা প্রায় যুবতীর মতো। কেউ জানে না এই বয়সেও তিনি এমন আছেন কিভাবে। তবে মহিলা জানেন, আমোদপ্রীতি হলো তার বয়স ধরে রাখার রহস্য। গ্যালারির চারপাশে নজর বুলিয়ে পরিষ্কার কণ্ঠে তিনি বলে উঠলেন, আমার কি রোম্যান্টিস্ট কোথায় গেলেন? আপনার কি বললেন? জানতে চাইলেন ডাচেস। কি রোম্যান্টিস্ট? বর্তমানে তাকে ছাড়া আমার সময় কাটতেই চায় না। কি রোম্যান্টিস্ট? সত্যি আপনার শব্দচয়নের কোনো তুলনা নেই, বললেন ডাচেস, যদিও ঠিক বুঝতে পারলেন না শব্দটার মানে কি। তবে তার মনে হলো কিরোম্যান্টিস্ট আর কিরোপোডিস্ট অর্থাৎ আঁচিলের চিকিৎসক এক জিনিস নয়। প্রতি সপ্তাহে তিনি আমার হাত দেখেন 2 বার, বললেন লেডি উইন্ডারমিয়ার, আর প্রতিবারই বলেন মজার মজার সব কথা। বললেন ডাচেস আপন মনে, হাত দেখেন? ইনিও তাহলে এক ধরনের চিকিৎসক। তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। পরিচয়? বললেন ডাচেস, তার মানে তিনি কি এখানেই আছেন? নিশ্চয়ই, তাকে ছাড়া কোনো পার্টি দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। তিনি বলেছেন আমার হাত পিওর সাইকিক, তবে বুড়ো আঙ্গুলটা আর সামান্য খাটো হলে আমি হতাম পুরোপুরি পেসিমিস্ট। কোনো মঠেই হয়তো কেটে যেত জীবনটা। এতক্ষণে বুঝলাম ডাচেসের বুকের ওপর থেকে যেন একটা ভার নেমে গেল। তিনি তাহলে একজন জ্যোতিষী, সৌভাগ্যের কথা বলেন, তাই না? দুর্ভাগ্যের কথাও, জবাব দিলেন লেডি উইন্ডারমিয়ার। এই তো গত বছরে তিনি বললেন স্থল এবং জল 2 জায়গা থেকেই প্রাণহানির আশঙ্কা আছে আমার। কি আর করি, পুরো বছরটাই প্রায় কাটিয়ে দিলাম একটা বেলুনে। প্রতি সন্ধ্যায় খাবার টেনে তুলতাম। দুর্ভাগ্যের কথাটা লেখা ছিল আমার করে আঙ্গুলে কিংবা হাতের তালুতে। এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। মাই ডিয়ার ডাচেস, প্রত্যেক মানুষের মাসে অন্তত একবার হাত দেখানো উচিত। তাহলেই তিনি বুঝতে পারবেন কোনটা করা উচিত আর কোনটা অনুচিত। অবশ্য অশুভ ব্যাপারগুলো মানুষ টের পায়,
তবু অনেক আগেই কেউ সাবধান করে দিলে কি যে শান্তি। যাই হোক, মিস্টার পজার্সকে কেউ ডাকতে না গেলে আমার নিজেকেই যেতে হবে। আমি যাচ্ছি লেডি উইন্ডারমিয়ার, পাশ থেকে বলে উঠলেন লম্বা সুদর্শন এক পুরুষ। এতক্ষণ তিনি হাসি মুখে মনোযোগ দিয়ে শুনছিলেন দুই মহিলার কথোপকথন। ধন্যবাদ লর্ড আর্থার, কিন্তু তাকে সম্ভবত আপনি চিনতে পারবেন না। নিশ্চয়ই পারবো, তার চমৎকারিত্বের যে বর্ণনা আপনি দিলেন তাতে চিনতে ভুল হবার নয়। শুধু বলুন চেহারাটা কেমন, এখনই তাকে এনে হাজির করছি আপনার সামনে। বেশ, তার চেহারা কিন্তু মোটেই কিরোম্যান্টিসদের মতো নয়, মানে গোপনীয়তা বা রহস্যময়তার লেশমাত্র নেই তার চেহারায়। কিন্তু এ ব্যাপারে আমার কি করার আছে বলুন? মানুষের চেহারা জিনিসটাই এমন জটিল। আমার সমস্ত পিয়ানো বাদকগুলোর চেহারা কবিদের মতো, আর কবিগুলোর চেহারা অবিকল পিয়ানো বাদকদের মতো। শুধু কি তাই, গত বছর ডিনারে ডেকেছিলাম ভয়ঙ্কর এক বোমাবাজকে, অথচ সে হুবহু পাদ্রীদের মতো দেখতে। যাই হোক, আমার কিরোম্যান্টিস্ট একজন গাট্টাগোট্টা মানুষ, মাথা জোড়ার টাক, চোখে সোনার ফ্রেমের চশমা, অর্থাৎ পারিবারিক চিকিৎসক আর গ্রাম্য অ্যাটর্নির মাঝামাঝি একটা চেহারা আর কি। হই যা, কথা বলতে বলতে মিস্টার পজার্স এসেই পড়েছেন। মিস্টার পজার্স, আপনি পেইসলি ডাচেসের হাতটা একবার দেখুন। ডাচেস, গ্লাভস খুলতে হবে আপনার। না না, বাম হাতেরটা নয়, অন্যটা। এখনই হাত দেখানোটা কি ঠিক হবে? গ্লাভস খুলতে লাগলেন ডাচেস। খুব ঠিক হবে, দেখবেন এত মজার জিনিস আর পৃথিবীতে নেই। কিন্তু তার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই। ডাচেস, ইনি হলেন মিস্টার পজার্স, আমার একান্ত কিরোম্যান্টিস্ট। আর মিস্টার পজার্স, ইনি হলেন পেইসলির ডাচেস। হাত দেখে যদি বলেন ডাচেসের মাউন্টেন অফ মুন আমার চেয়ে বড়, তাহলে কিন্তু আপনাকে আমি আর বিশ্বাস করব না। নিশ্চিত থাকতে পারেন অমন কোনো জিনিস আমার হাতে নেই। ভার হয়ে গেল ডাচেসের মুখ। ডাচেস ঠিকই বলেছেন। ছোট্ট হাতটার দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন মিস্টার পজার্স। মাউন্টেন অফ মুন ডেভেলপই করেনি, তবে লাইন অফ লাইফ চমৎকার। দয়া করে কবজিটা একটু বাঁকান, ধন্যবাদ। অন্য লাইনগুলো স্পষ্ট। অনেকদিন বাঁচবেন আপনি ডাচেস, সুখে কখনো কমতিও পড়বে না। উচ্চাশা তেমন নেই। লাইন অফ ইন্টেলেক্ট খুব বড় নয়। লাইন অফ হার্ট। এবার বিশেষ কিছু বলুন মিস্টার পজার্স, বললেন লেডি উইন্ডারমিয়ার। জি, বো করলেন মিস্টার পজার্স। ডাচেসের রয়েছে একই জিনিসে গভীর টান আর প্রখর কর্তব্যবোধ। প্লিজ বলে যান। সুখের একটা ছায়া ছড়িয়ে পড়ল ডাচেসের মুখে। মিতব্যয়িতা ছাড়াও আরো অনেক গুণ আছে সম্মানিত ডিউকের, বললেন মিস্টার পজার্স। আর তাই শুনে হাসিতে ফেটে পড়লেন লেডি উইন্ডারমিয়ার। মিতব্যয়িতা খুব ভালো জিনিস। ডাচেসের স্বরে ঝরে পড়ল গভীর পরিতৃপ্তি। পেইসলির সঙ্গে যখন আমার বিয়ে হয়, তখন ওর 11টা দুর্গ থাকলেও বসবাসযোগ্য একটা বাড়িও ছিল না। কিন্তু এখন তার রয়েছে 12টা বাড়ি, অথচ একটা দুর্গও নেই, বললেন লেডি উইন্ডারমিয়ার। মাই ডিয়ার, বললেন ডাচেস, আমি চাই শান্তি, বললেন মিস্টার পজার্স। আর অত্যাধুনিক জিনিসের স্বাদ, প্রত্যেক বেডরুমে হট ওয়াটার। আপনার ডিউক ভুল করেননি। বর্তমান সভ্যতা আমাদের শুধু শান্তিই দিতে পারে। ডাচেসের হাত দেখা চমৎকার হয়েছে মিস্টার পজার্স। এবার দেখুন লেডি ফ্লোরার হাতটা। হাসি মুখে ইশারা করতেই অতিথিদের মাঝখান থেকে এগিয়ে এলেন লম্বা এক মহিলা। বালুরঙা চুল, কাঁধ উঁচু, পাতলা হাতে চ্যাপ্টা আঙুল। পিয়ানোবাদিকার হাত, বললেন মিস্টার পজার্স। অসামান্য পিয়ানোবাদিকা, কিন্তু সুরকার হিসেবে দক্ষ বলা যাবে না। দারুণ ব্যক্তিত্ব সম্পন্না, অত্যন্ত সৎ,
জীবজন্তুর প্রতি অফুরন্ত ভালোবাসা। ঠিক বললেন ডাচেস লেডি উইন্ডারমিয়ারের দিকে তাকিয়ে। একদম ঠিক। ফ্লোরার 2 ডজন কলি কুকুর আছে। জীবজন্তু আমিও পুষি, হাসলেন লেডি উইন্ডারমিয়ার। তবে কলি কুকুর নয়, আমার পছন্দ সিংহ। কুকুরের বদলে সিংহ পালা আপনার একটা ভুল, বো করলেন মিস্টার পজার্স। মেয়ে হয়ে ভুল না করলে তার নারী জন্মই বৃথা, জবাব দিলেন লেডি উইন্ডারমিয়ার। যাই হোক, আর কয়েকটা হাত আপনার দেখতেই হবে। স্যার টমাস, এদিকে আসুন, আপনার হাতটা দেখান মিস্টার পজার্সকে। এবার এগিয়ে এলেন ধপধপে সাদা ওয়েস্টকোট পরা অমায়িক চেহারার এক ভদ্রলোক। হাত তার খসখসে, অনামিকাটা দারুণ লম্বা। অভিযান প্রিয় চরিত্র। অতীতে লম্বা সমুদ্র যাত্রায় অংশ নিয়েছেন 3 বার। আগামীতে রয়েছে আরেকটা যাত্রা। জাহাজডুবি হয়েছে 3 বার, না 2 বার। আরেকবার সম্ভাবনা রয়েছে আগামী অভিযানে। অত্যন্ত সময়ানুবর্তী, অদ্ভুত জিনিস সংগ্রহের বাতিক আছে। মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন একবার, 16 থেকে 18 বছরের মাঝামাঝি। 30 বছরের দিকে বিরাট সম্পত্তির উত্তরাধিকারী হন। বিড়াল আর র্যাডিক্যালদের একেবারেই সহ্য করতে পারেন না। অসাধারণ, বললেন স্যার টমাস। আমার স্ত্রীর হাতটা আপনাকে দেখতেই হবে। আপনার দ্বিতীয় স্ত্রীর, শান্তভাবে জবাব দিলেন মিস্টার পজার্স। নিশ্চয়ই দেখব। কিন্তু লেডি মার্ভেল, বাদামি চুলের বিষণ্ণ এক মহিলা, কিছুতেই হাত দেখাতে রাজি হলেন না। তিনি চান না তার অতীত বা ভবিষ্যৎ সর্বসমক্ষে প্রকাশিত হোক। এরপর লেডি উইন্ডারমিয়ার অনুরোধ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত মোসিয়ে দা কোলোভকে। কিন্তু হাত দেখানো তো দূরের কথা, তিনি গ্লাভস পর্যন্ত খুললেন না। হাবভাব দেখে মনে হলো অনেকের কাছেই সোনার ফ্রেমের চশমা পরা লোকটা এখন ভীতির কারণ। একটু পর সবার সামনেই তিনি যখন বললেন, লেডি ফার্মার সঙ্গীতজ্ঞদের ভালোবাসলেও সঙ্গীতকে তোয়াক্কা করেন না, বুঝতে কারো বাকি রইল না যে হিরোম্যান্সি একটা ভয়াবহ বিজ্ঞান। মিস্টার পজার্সের কার্যকলাপ দেখতে দেখতে তাকে হাত দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন লর্ড আর্থার সেভিল। যেচে বলতে একটু লজ্জা লজ্জা লাগলো তার। তবু শেষমেশ কাছে গিয়ে বললেন, মিস্টার পজার্স যদি কিছু মনে না করেন, তাহলে হাতটা তিনি একবার তাকে দেখাতে চান। মনে করার প্রশ্নই ওঠে না, বললেন লেডি উইন্ডারমিয়ার। এখানে উনি হাত দেখতেই এসেছেন। তবে আপনাকে আগেই সাবধান করে দিচ্ছি, হাত দেখে উনি যাই বলবেন সিবিলকে আমি সব বলে দেব। আগামীকাল আমার সঙ্গে ওর লাঞ্চ করার কথা। মিস্টার পজার্স যদি বলেন আপনি বদমেজাজি বা আপনার বাত আছে, কিংবা আপনার একটা স্ত্রী আছে বেজওয়াটারে, সবই আমি জানিয়ে দেব সিবিলকে। লর্ড আর্থার হাসলেন। দেবেন? আমি ভয় পাই না। আমি যেমন সিবিলকে জানি, তেমনি সিবিলও আমাকে জানে। শুনে সামান্য দুঃখ পেলাম। পারস্পরিক সমঝোতার অভাবই হলো বিয়ের মূল ভিত্তি। ভাববেন না যে আমি সবকিছুর দোষ ধরে বেড়াই। কথাটা বললাম অভিজ্ঞতা থেকে। যাকগে, মিস্টার পজার্স, হাত দেখানোর জন্যে লর্ড আর্থার সেভিল অস্থির হয়ে উঠেছেন। সাবধান, হাত দেখে যেন আবার বলবেন না যে লন্ডনের সেরা সুন্দরীদের একজনের সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কারণ 1 মাস আগেই সে সংবাদ বেরিয়ে গেছে মর্নিং পোস্টে। ডিয়ার লেডি উইন্ডারমিয়ার, বললেন জেরোব্রার মার্সনেস, মিস্টার পজার্সকে আরও কিছুক্ষণ এখানে থাকতে বলুন। এইমাত্র উনি আমাকে বলেছেন রঙ্গমঞ্চে আমারও যোগদান করা উচিত। যোগদানের ব্যাপারে আমি সত্যি আগ্রহী। উনি যদি বলে থাকেন মার্সনেস, তাহলে তো কথাই নেই। মিস্টার পজার্স, লর্ড আর্থারের হাত দেখা শুরু করুন। বেশ। সোফা থেকে উঠে পড়লেন লেডি জেডব্রা। আপাতত রঙ্গমঞ্চে যোগদান করা যখন যাচ্ছেই না,
দর্শকদের কাতারে অন্তত যোগ দিই। নিশ্চয়ই, আমরা সবাই যোগ দেব দর্শকদের সঙ্গে, বললেন লেডি উইন্ডারমিয়ার। মিস্টার পজার্স, এবার হাত দেখে ভালো কিছু বলুন আমাদের। লর্ড আর্থার আমার সবচেয়ে পছন্দের মানুষদের একজন। কিন্তু লর্ড আর্থারের হাত দেখে মুখ শুকিয়ে গেল মিস্টার পজার্সের। কেঁপে উঠল তার সারা শরীর। ঘন ভ্রু লাফালো বেশ কবার। কপাল জুড়ে দেখা দিল ঘাম বিন্দু বিন্দু। সবই লক্ষ্য করলেন লর্ড আর্থার। জীবনে এই প্রথম আতঙ্ক অনুভব করলেন। একবার মনে হলেও ছুটে চলে যাবেন ঘর থেকে। অনেক কষ্টে সামলালেন নিজেকে। অনিশ্চয়তার মাঝে দোলাচ্ছে সবচেয়ে বিশ্রী জিনিসও জানা ভালো। মিস্টার পজার্স, আমি অপেক্ষা করছি, বললেন তিনি। অপেক্ষা করছি আমরা সবাই, অধৈর্য প্রকাশ পেল লেডি উইন্ডারমিয়ারের সুরে। তবু তার কিরোম্যান্টিস্ট কোনো জবাব দিলেন না। হঠাৎ লর্ড আর্থারের ডান হাতটা ছেড়ে দিয়ে বাম হাতটা তুলে নিলেন মিস্টার পজার্স। এমনভাবে ঝুঁকে পড়লেন যে তার সোনার ফ্রেম প্রায় তালু ছুঁয়ে ছুঁয়ে। মুখ একদম রক্তশূন্য হয়ে গেল তার। তবে নিজেকে সামলে তাকালেন তিনি লেডি উইন্ডারমিয়ারের দিকে। মুখে কোনো রকমে হাসি টেনে বললেন, একজন আকর্ষণীয় যুবকের হাত। তাতে কোনো সন্দেহ নেই, জবাব দিলেন লেডি উইন্ডারমিয়ার। কিন্তু স্বামী হিসেবেও কি উনি আকর্ষণীয় হবেন? আমি শুধু সেটাই জানতে চাই। আকর্ষণীয় মানুষেরা আকর্ষণীয় স্বামী হয়, বললেন মিস্টার পজার্স। স্বামীদের আকর্ষণীয় না হয় ভালো, চিন্তামগ্ন ভঙ্গিতে বললেন লেডি জেডব্রা। সেটা অত্যন্ত বিপজ্জনক। স্বামীরা কখনোই আকর্ষণীয় হয় না, বললেন লেডি উইন্ডারমিয়ার। সেজন্যই তো জানতে চাইছি। আমার আবার খুঁটিনাটি না শুনলে ভালোই লাগে না। মিস্টার পজার্স, লর্ড আর্থারের কথা বলুন। আগামী কয়েক মাসের মধ্যে লর্ড আর্থার একটা অভিযানে যাবেন। হ্যাঁ, হানিমুনে যাবেন তিনি। একজন আত্মীয়কে হারাবেন। নিশ্চয়ই তার বোনকে নয়, সহানুভূতির স্বরে বললেন লেডি জেডব্রা। না, হাত দোলালেন মিস্টার পজার্স, দূর সম্পর্কের আত্মীয়। একেবারে হতাশ হলাম, বললেন লেডি উইন্ডারমিয়ার। আগামীকাল সিবিলকে কিছুই জানাতে পারবো না। আধুনিক মানুষ দুঃসম্পর্কীয় আত্মীয়ের কথা ভাবে না। ওটা এখন আউট অফ ফ্যাশন। চলুন এবার ভোজটা সেরে নেওয়া যাক। খাদ্যদ্রব্য হয়তো এতক্ষণে শেষ করে ফেলেছেন অতিথিরা। তবে গরম স্যুপ নিশ্চয়ই পাওয়া যাবে। অতি সুস্বাদু স্যুপ তৈরি করত ফ্রাঁসোয়া। কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ার পর ওর উপর আর তেমন ভরসা করতে পারি না। জেনারেল বুলাঙ্গার আশা করি মুখটা কিছুক্ষণ বন্ধ রাখবেন। ডাচেস, ক্লান্তি লাগছে না? মোটেই না মাই ডিয়ার, জবাব দিলেন ডাচেস। আপনার কিরোম্যালটিস্টের কার্যকলাপ দেখে খুব মজা পেয়েছি। ফ্লোরা, আমার পাখাটা কোথায়? আর শাল? পা বাড়ালেন তিনি নিচতলার উদ্দেশ্যে। লর্ড আর্থার সেভিল চুপচাপ দাঁড়িয়ে রইলেন ফায়ারপ্লেসের কাছে। লর্ড প্লি মডেলের সঙ্গে যখন চলে গেলেন তার বোন, হাসার একটা চেষ্টা করলেন তিনি। লেডি উইন্ডারমিয়ারের ডাক শুনতেই পেলেন না। এখন মাথা দখল করে আছে তার সিভিল মার্টন। তাদের দুজনের মাঝে অন্য কিছু এসে হানা দেবে, এ কথা ভাবাও বড় কষ্টকর। এখন নতুন কেউ এই ঘরে ঢুকলে তাকে দেখে ভাবতে পারে যে তিনি পাথর হয়ে গেছেন। কিন্তু পাথর তিনি হননি। জীবনে প্রথমবারের মতো হয়েছেন যেন রূঢ় বাস্তবের মুখোমুখি। পুরো ব্যাপারটাই কি বিশ্রী আর ভয়ঙ্কর। এটা কি কখনো হতে পারে যে তার হাতে লেখা আছে মারাত্মক কোনো অপরাধের কথা, যা তিনি নিজে বুঝতে পারবেন না, অথচ অন্য সহজেই বুঝবে? সে অপরাধের হাত থেকে কি রেহাই পাওয়ার কোনো উপায় নেই? তাহলে কি সত্যি আমরা স্রেফ দাবার ঘুঁটি? অদৃশ্য দাবারু যেভাবে চাল দেবে ঠিক সেভাবেই চলতে হবে? জীবনে আমরা সম্মানের পাত্র হব নাকি দুর্নামের ভাগী, তা নির্দিষ্ট করে দেবে অন্যে। যুক্তি দিয়ে বিচার করলে এসব স্বীকার করা যায় না।
তবু তার মনে হলো মাথার উপরে ঝুলছে দুর্ভাগ্যের খবর। যে কোনো সময়ে সেটা নেমে আসবে নিচে। অভিনেতারা সত্যি সৌভাগ্যবান। মিলনান্ত অভিনয় করবে নাকি বিয়োগান্ত, সুখে হাসবে নাকি শোকে কাঁদবে, এসব তারা বেছে নিতে পারে। কিন্তু বাস্তব জীবন সম্পূর্ণ ভিন্ন। বেশিরভাগ পুরুষ ও নারীকেই এমন ভূমিকা পালন করতে হয় যাতে সে একেবারেই অযোগ্য। এখানে ভৃত্যকে দেখা যায় যুবরাজের ভূমিকায়। যুবরাজ বাধ্য হয় ভাঁড় সাজতে। পৃথিবী একটা রঙ্গমঞ্চ ঠিকই, তবে তার পাত্রপাত্রী নির্বাচনে বড়ই জঘন্য রুচির পরিচয় দেয়া হয়েছে। হঠাৎ ঘরে এসে ঢুকলেন মিস্টার পজার্স। লর্ড আর্থারকে দেখে চমকে উঠলেন তিনি। চোখে চোখে চেয়ে রইলেন দুজনে, মুখে কোনো কথা নেই। শেষমেশ মিস্টার পজার্সই নীরবতা ভাঙলেন। ডাচেস তার একটা গ্লাভস ফেলে গেছেন লর্ড আর্থার, সেটাই নিতে পাঠিয়েছেন আমাকে। আরে ওই তো সোফার ওপরে। শুভরাত্রি মিস্টার পজার্স, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, কোনো ভনিতা না করে সাফ জবাব দেবেন। অন্য এক সময় লর্ড আর্থার, দেরি দেখলে ডাচেস খুব চিন্তা করবেন। আপনি যাবেন না? ডাচেসের কোনো তাড়া নেই। মেয়েদের অপেক্ষা করিয়ে রাখা ঠিক না লর্ড আর্থার। কোনো রকমে মুখে একটা হাসি টেনে বললেন মিস্টার পজার্স। ওদের ধৈর্য খুব কম। লর্ড আর্থারের সুন্দর ঠোঁট প্রচণ্ড বিরক্তিতে বেঁকে গেল। এই মুহূর্তে বেচারি ডাচেসের বিন্দুমাত্র গুরুত্ব নেই তার কাছে। মিস্টার পজার্সের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিলেন তিনি। বলুন, এখানে কি দেখেছেন? যা বলবেন সত্য বলবেন। আমি কচি খোকা নই, ব্যাপারটা জানতেই হবে। চোখ পিট পিট করলেন মিস্টার পজার্স, অস্বস্তির সঙ্গে শরীরের ভার চাপালেন এক পা থেকে অন্য পায়ে। লর্ড আর্থার, এ চিন্তা আপনার মাথায় কিভাবে এলো যে যা বলেছি তার চেয়েও বেশি কিছু আপনার আছে হাতে? আপনার হাবভাব দেখে বুঝতে পেরেছি। বলুন, কি দেখেছেন আমার হাতে? বিনে পয়সায় বলতে হবে না। কাজটার জন্য পাবেন 100 পাউন্ড। মুহূর্তের জন্যে জ্বলে উঠল মিস্টার পজার্সের নিষ্প্রভ চোখজোড়া। গিনি? শেষমেশ জানতে চাইলেন তিনি গলা নামিয়ে। নিশ্চয়ই, আগামীকালই চেক পাঠিয়ে দেব। আপনার ক্লাব কোনটা? আপাতত আমার কোনো ক্লাব নেই। ঠিকানা হচ্ছে, আপনাকে বরং কার্ড দেই একটা। পকেট থেকে পিস বোর্ডের ছোট্ট একটা কার্ড বের করে এগিয়ে দিলেন মিস্টার পজার্স লর্ড আর্থারের দিকে। তাতে লেখা, মিস্টার সেপ্টিমাস আর পজার্স, প্রফেশনাল কিরোম্যান্টিস্ট, 1030 ওয়েস্ট মুন স্ট্রিট। আমার সময় 10টা থেকে 4টা, বললেন মিস্টার পজার্স। পরিবার শুদ্ধ এলে ফিস কম নেই। তাড়াতাড়ি বলুন, হাত বাড়িয়ে দিলেন লর্ড আর্থার। চারপাশে চোখ বুলিয়ে দরজার ভারী পর্দাটা টেনে দিলেন মিস্টার পজার্স। বলতে একটু সময় লাগবে লর্ড আর্থার, আপনি বরং বসুন। তাড়াতাড়ি বলুন। চূড়ান্ত অসহিষ্ণুতার মেঝেতে পা ঠুকলেন লর্ড আর্থার সেভিল। মুচকি হেসে পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে রুমাল দিয়ে যত্নের সঙ্গে মুছলেন মিস্টার পজার্স। 10 মিনিট পর বেন্টিং হাউস থেকে ছিটকে বেরিয়ে এলেন লর্ড আর্থার। মুখে আতঙ্ক, চোখ থমথম করছে বিষাদে। তীব্র শীতের রাত, গ্যাসের বাতি কাঁপছে এখানে ওখানে, হু হু করে বইছে হাড় কাঁপানো বাতাস। কিন্তু লর্ড আর্থারের হাত আর কপাল আগুনের মতো গরম। টলতে টলতে এগিয়ে চললেন তিনি। এক পুলিশ তার দিকে তাকালো সন্দেহের চোখে। ভিক্ষা চাইতে গিয়ে পিছিয়ে এলো এক ভিখারি। তার মনে হয়েছে ওই লোকটা তার চেয়েও দুর্দশাগ্রস্ত। একটা গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে আপন হাতের দিকে তাকালেন লর্ড আর্থার। এখনই যেন সেখানে পাওয়া যাচ্ছে রক্তের আভাস। হত্যা, হ্যাঁ, একটা হত্যাকাণ্ডের চিহ্ন এখানে দেখতে পেয়েছেন কিরোম্যান্টিস্ট। শীতের এই রাতও যেন সে কথা জেনে গেছে। কানের কাছে এসে যেন তা শুনিয়ে যাচ্ছে দমকা হাওয়া। হত্যা, তোমার দ্বারা সংঘটিত হবে ভয়াবহ এক হত্যাকাণ্ড। কথাটা কে বলল? চমকে উঠলেন লর্ড আর্থার। ওই দূরের বাড়িটার ছাদ, নাকি রাস্তার ওপাশের অন্ধকার কোণ? পার্কের কাছে এসে থামলেন তিনি। কপালের তাপ কমানোর জন্যে ঠেকালেন লোহার ঠান্ডা রেলিংয়ে। তাপ কমল না।
হত্যা, হত্যাকাণ্ড বলতে লাগলেন ফিস ফিস করে, যেন এই কথাটা বারবার আওড়ালে তার আতঙ্ক কমবে। কিন্তু তা তো হলোই না। আপন কণ্ঠ তাকে আরো আতঙ্কিত করল। একসময় তার মনে হলো সামনে যে পথচারী পাবেন তাকে ডেকে খুলে বলবেন সব কথা। সন্ধ্যার পর থেকে যা যা ঘটেছে কিছুই বাদ দেবেন না। পার্ক ত্যাগ করে এগিয়ে চললেন তিনি। অক্সফোর্ড স্ট্রিট পেরিয়ে ঢুকে পড়লেন কুখ্যাত গলির মধ্যে। সস্তা প্রসাধন চর্চিতা দুই মেয়ে রসিকতা করে উঠল তাকে দেখে। দ্রুত পা বাড়ালেন লর্ড আর্থার। হঠাৎ একটা বাড়ির ভেতর থেকে ভেসে এলো গালাগালি আর মারধরের শব্দ। কেঁদে উঠল কে যেন হাউমাউ করে। লর্ড দেখলেন শতচ্ছিন্ন পোশাকে শিশুরা পড়ে পড়ে ঘুমাচ্ছে রাস্তার পাশে। অদ্ভুত এক করুণায় ছেয়ে গেল তার মন। এই যে সব নিষ্পাপ শিশু, এদের ভাগ্য কি তার মতোই পূর্বনির্দিষ্ট? এরাও তার মতোই বড় সেই দাবাড়ুর দাবা খেলার ঘুঁটি মাত্র। কিছুক্ষণ পর নিজেকে তিনি আবিষ্কার করলেন মেরিলিবন গির্জার সামনে। দূরে দেখা যাচ্ছে গ্যাস বাতির সারি। দেয়াল ঘেরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা ক্যাব। ভেতরে চালক গভীর ঘুমে আচ্ছন্ন। এবার দ্রুত এগোলেন তিনি পোর্টল্যান্ড প্লেসের দিকে। বারবার দৃষ্টি বোলালেন চারপাশে, যেন কেউ তাকে অনুসরণ করছে। রিচ স্ট্রিটের বাঁকে ঝুঁকে পড়ে কি যেন পড়ছে দুজন পথচারী। কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে গেলেন তিনি সেদিকে। দেয়ালে সাঁটা রয়েছে সাদা একটা প্ল্যাকার্ড। তাতে কালো হরফে বড় বড় করে লেখা, হত্যাকারীকে ধরিয়ে দিন। মাঝারি উচ্চতা ৩০-৪০ বছরের একটা লোকের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পরনে তার কালো কোট আর চেক ট্রাউজার, মাথায় বিলিকক হ্যাট, ডান গালে কাটার দাগ। লেখাগুলো বারবার পড়লেন লর্ড আর্থার। একদিন হয়তো তার ছবিওয়ালা প্ল্যাকার্ডে ছেয়ে যাবে লন্ডনের দেয়াল। হয়তো তার মাথার জন্যেও ঘোষিত হবে পুরস্কার। কথাটা ভাবতেই শিউরে উঠলেন তিনি। আর এক মুহূর্ত সেখানে দেরি না করে ঘুরে দেখতে দেখতে মিশে গেলেন রাতের অন্ধকারে। এরপর কোথায় কোথায় গেলেন তার পরিষ্কার মনে নেই। পিকাডিলি সার্কাসে যখন পৌঁছালেন তখন আকাশে ফুটেছে উষার আলো। এবার বাড়ি ফিরতেই হয়। ঘুরলেন তিনি বেলগ্রেভ স্কোয়ারের দিকে। সবজি আর ফল বিক্রেতারা ইতিমধ্যেই তাদের গাড়ি হাঁকাতে শুরু করেছে কভেন্ট গার্ডেনের উদ্দেশ্যে। নিজেদের মধ্যেই হাসাহাসি করে গড়িয়ে পড়ছে তারা। এক চালক ডাকছে আরেক চালকের নাম ধরে। বিক্রি সেরে তারা যখন ফিরে আসবে তখনও ঘুম ভাঙবে না বেশিরভাগ শহরবাসীর। রাতের অন্ধকারে মুখ লুকানো পাপের লন্ডনকে তারা চেনে না। দুপুরে ধোঁয়াটে লন্ডন সম্বন্ধেও তাদের পরিষ্কার ধারণা নেই। ঈর্ষা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন লর্ড আর্থার সেভিল। অনেক কিছু জানে না বলেই তারা কত সুখী। অবশেষে তিনি যখন পৌঁছলেন বেলগ্রেভ স্কোয়ারে, আকাশে তখন ধরেছে নীলের ছোপ। বাগানে কিচিরমিচির করছে পাখিরা। বেলা 12টায় যখন ঘুম ভাঙল লর্ড আর্থারের, ঘরে তখন ঝাঁপিয়ে পড়েছে উজ্জ্বল সূর্যালো। বিছানায় উঠে বসে তাকালেন তিনি জানলা দিয়ে। শহরটার উপর যেন ঝুলে আছে তাপের একটা পর্দা। বাড়ির ছাদগুলো দেখাচ্ছে মলিন রূপার মতো। নিচের স্কোয়ারে দৌড়াদৌড়ি করছে শিশুরা। জনতার ঢল ছুটে চলেছে পার্কের দিকে। জীবন কখনো তার এত সুন্দর মনে হয়নি। অশুভ যেন এই মুহূর্তে অতি দূরের কোনো বস্তু। ট্রেতে করে এক পেয়ালা চকলেট নিয়ে ঘরে ঢুকলো তার ভ্যালেট। চকলেটটা এক চুমুকে শেষ করে পর্দা সরিয়ে গেলেন তিনি বাথরুমে। আলো এসে পড়েছে ছাদের স্বচ্ছ অনিক্স ভেদ করে। মার্বেল পাথরের ট্যাঙ্কে পানি ঝিকমিক করছে চন্দ্রকান্ত মণির মতো। ঝাঁপিয়ে পড়লেন তিনি পানিতে। মাথাটাও ডুবিয়ে দিলেন, যেন মুছে ফেলতে চান লজ্জার কোনো স্মৃতি। বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন মনের অস্থিরতা দূর হয়ে প্রায় শান্তি নেমে এসেছে। নাস্তার পর ডিভানে শরীরটা এলিয়ে দিয়ে একটা সিগারেট ধরালেন লর্ড আর্থার। ম্যান্টেল শেলফের ওপর কিং খাবের ফ্রেমে বাঁধা সিবিল মার্টনের একটা ফটো। লেডি নোয়েলের বল নাচে যখন প্রথম দেখা হয় তখন ও ঠিক এই রকমই ছিল। ছোট, চমৎকার আকৃতির, মাথাটা হেলে আছে একপাশে, যেন নলখাগড়ার মতো সরু গলাটা বহন করতে পারছে না সৌন্দর্যের ভার। ফটোটার দিকে তাকিয়ে থাকতে থাকতে লর্ড আর্থারের মনে হলো মাথার উপর ঝুলছে নিয়তির যে খড়গ, সেটা সরে না যাওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে করা হবে মহা এক অন্যায়। যেভাবেই হোক পিছিয়ে দিতে হবে বিয়েটা।
মেয়েটিকে যদিও তিনি খুবই ভালোবাসেন, ওর আঙুলের স্পর্শেও আনন্দ ছড়িয়ে পড়ে তার সারা শরীরে, তবু হত্যাকাণ্ডটা ঘটে না যাওয়া পর্যন্ত ওকে বিয়ে করার কোনো অধিকার তার নেই। নিজেকে তখনই তিনি সঁপে দেবেন সিবিল মার্টনের হাতে, যখন তার জন্য লজ্জায় মাথা হেট করার কোনো সম্ভাবনা ওর থাকবে না। সুতরাং প্রথম কাজ এখন হত্যাকাণ্ডটা ঘটানো। ওটা শিগগির ঘটানোই তাদের উভয়ের পক্ষে মঙ্গল। এই অবস্থায় অন্য কেউ হলে বিয়ের জন্য মোটেই অপেক্ষা করত না, কিন্তু লর্ড আর্থারের কথা আলাদা। কর্তব্য সম্বন্ধে তিনি সম্পূর্ণ সচেতন। তাছাড়া মানুষের চরিত্রে যে বস্তুটা সবচেয়ে দুর্লভ, সেটাও তার রয়েছে, কমন সেন্স। নিয়তির ষড়যন্ত্রের কারণে যে হত্যাকাণ্ডটা ঘটাতে তিনি বাধ্য, সেটাকে তার খুব বড় কোনো অপরাধ মনে হচ্ছে না। পাপ নয়, কাজটা যেন এক ধরনের উৎসর্গ। নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাতে এই কাজ তাকে করতেই হবে। গতরাতের অনুভূতি এখন আর তার মধ্যে নেই, বরং পাগলের মতো যে ঘুরে বেরিয়েছেন এক রাস্তা থেকে আরেক রাস্তায়, এই গলি থেকে সেই গলিতে, সেটা ভাবতেও এখন লজ্জা লাগছে। যা অবশ্যম্ভাবী তা ঘটার চিন্তায় অস্থির হওয়া তার মতো মানুষের সাজে না। তো যা হবার হয়ে গেছে, এখন কাজ হলো সিদ্ধান্ত নেয়া। একটা নোট পেপার নিয়ে কাকে কাকে হত্যা করা যায় তার একটা তালিকা করতে বসলেন লর্ড আর্থার। প্রথমেই মনে পড়ল লেডি ক্লিমেন্সিনা বুচ্যাম্পের কথা। মার দিক থেকে সেকেন্ড কাজিন, সবাই ডাকে লেডি ক্লিম বলে। বুড়ির এমনিতেই অনেক বয়স, স্বাভাবিক মৃত্যুই হতে পারে যে কোনো দিন, ফলে তাকেই মনে হলো সবচেয়ে উপযুক্ত। সময় নষ্ট না করে যোগাড় যন্ত্রে লেগে পড়লেন লর্ড আর্থার সেভিল। প্রথমেই সারা উচিত কিরোম্যান্টিস্টের ব্যাপারটা। মিস্টার সেপ্টিমাস পর্জাসের নামে 105 পাউন্ডের একটা চেক লিখে খামে ভরে ভ্যালেটকে পাঠালেন তিনি ওয়েস্ট মুন স্ট্রিটে। তারপর আস্তাবলে টেলিফোন করে বের করতে বললেন ঘোড়ার গাড়ি। সাজসজ্জে সেরে রওনা দেওয়ার সময় আবার তাকালেন তিনি সিভিল মার্টনের ফটোর দিকে। প্রতিজ্ঞা করলেন ওর জন্য যে উৎসর্গ তিনি করতে যাচ্ছেন, সেই কথা তিনি ওকে কখনোই জানাবেন না। বাকিংহামের দিকে যেতে যেতে একটা ফুলের দোকানে থেমে সিবিলকে এক ঝুড়ি নার্সিসি পাঠালেন লর্ড আর্থার। তারপর ক্লাবে গিয়ে সোজা ঢুকলেন লাইব্রেরিতে। বেল টিভি ওয়েটারকে ডেকে লেমন আর সোডা দিতে বললেন, আর একটা বই আনতে বললেন টক্সিকোলজির। অনেক চিন্তা ভাবনা করে কাজটা সারার জন্য তিনি বিষকেই বেছে নিয়েছেন। এটাই সবচেয়ে ভালো, কোনো শক্তি খাটানো ঝামেলা নাই, নেমে আসবে একদম নিশ্চিত মৃত্যু। আরেকটা ব্যাপারে লর্ড আর্থার বেশ সজাগ। উনি চান না লেডি ক্লিমেন্সিনার সঙ্গে তার নামটা জড়িয়ে গুজব রটুক সস্তা সংবাদপত্রে। বিষ বিজ্ঞান সম্বন্ধে অবশ্য তার কোনো ধারণাই নেই। ওয়েটারও যখন ড্রাফটস গাইড আর বেইলিস ম্যাগাজিন ছাড়া আর কিছুই পেল না, তিনি নিজেই গেলেন বুকশেলফের কাছে এবং শেষমেশ খুঁজে পেতে বের করলেন রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্সের প্রেসিডেন্ট স্যার ম্যাথু রিডের সম্পাদনায় লেখা আরস্কিন্স টক্সিকোলজি। প্রথম ভলিউমে তিনি কিছুই পেলেন না, কিন্তু দ্বিতীয় ভলিউমে পেলেন পছন্দসই একটা বিষ, অ্যাকোনিটাইন। পাওয়া যায় ক্যাপসুলের আকারে, বিন্দুমাত্র যন্ত্রণাদায়ক নয়, কাজ করে তৎক্ষণাৎ, সুস্বাদু। হ্যাঁ, মনে মনে ঠিক এমন একটা বিষই তিনি খুঁজছিলেন। কি পরিমাণ ব্যবহার করলে মারাত্মক হবে সেটা টুকে নিয়েই ছুটলেন লর্ড আর্থার সেন্ট জেমস স্ট্রিটের বিখ্যাত ওষুধের দোকান পেসল অ্যান্ড হ্যামবিজের উদ্দেশ্যে। অভিজাত লোকদের সমস্যা মিস্টার পেসল নিজেই মেটান। অর্ডার শুনে মেডিকেল সার্টিফিকেট চাইলেন, কিন্তু লর্ড আর্থার যখন বললেন পাগলামির লক্ষণ দেখা দিয়েছে তার এক নরওয়েজিয়ান মেস্টিফের মধ্যে, ইতিমধ্যেই 2 বার কামড় দিয়েছে সে কোচম্যানের পায়ে, মিস্টার পেসল কোনো আপত্তি তো আরও করলেনই না, বরং বারবার প্রশংসা করতে লাগলেন বিষ সম্বন্ধে তার অসাধারণ জ্ঞানের জন্যে। ওষুধের মোড়কটা লর্ড আর্থারের একেবারেই পছন্দ হলো না, তাই বন্ড স্ট্রিটে এসে মোড়কটা ফেলে দিয়ে ক্যাপসুলটা ভরলেন তিনি চকলেটের একটা বাক্সে। তারপর সোজা গাড়ি ছোটাতে বললেন লেডি ক্লিমেন্সিনার বাড়ির দিকে। ইউ নটি ফেলো, ঘরে ঢুকতেই চেঁচিয়ে উঠলেন লেডি ক্লিম। এতদিনে বুঝি মনে পড়লো আমার কথা? মাই ডিয়ার লেডি ক্লিম, বিশ্বাস করুন, এত ঝামেলায় ছিলাম যে অনেক চেষ্টা করেও এখানে আসার সময় করে উঠতে পারিনি, হাসলেন লর্ড আর্থার। নিশ্চয়ই শিফন কিনে দিয়েছ সিবিল মার্টনকে, আর বকবক করেছ সারাদিন। এত কি কথা থাকে বাপু তোমাদের? আমাদের সময় তো আমরা বলার মতো কথাই খুঁজে পেতাম না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে গত 24 ঘন্টা সিবিলের সঙ্গে দেখাই হয়নি আমার। যদ্দূর মনে হয় ও খুব ব্যস্ত ছিল নিজের কাজে। সে তো বুঝতেই পারছি,
তাছাড়া কি আর দেখতে আসো এই বিশ্রী বুড়িকে? বাতটা আবার বেড়েছে, একটা হার্ট অ্যাটাকও হয়ে গেল কদিন আগে। লেডি জেনসেন মানে আমাকে বিশ্রী সব ফরাসি উপন্যাস পাঠান যে মহিলা, সে না থাকলে সেদিন হয়তো বাঁচতামই না। ডাক্তারগুলো তো কোনো কাজেরই না, ওরা আছে শুধু ফিস নেয়ার জন্য। আমার অসুখ তো বহু দূরের কথা, বুকে জ্বালাপোড়া পর্যন্ত কমাতে পারিনি। আপনার জন্য একটা ওষুধ এনেছি, বললেন লর্ড আর্থার গম্ভীর হয়ে। চমৎকার জিনিস, একজন আমেরিকানের আবিষ্কার। আমেরিকান আবিষ্কার আমি পছন্দ করি না আর্থার, একদম পছন্দ করি না। আমেরিকানদের কয়েকটা উপন্যাসও পড়ে দেখেছি, অখাদ্য। কিন্তু এই ওষুধটা সত্যি ভালো লেডি ক্লিম, আপনার অসুখ একদম সেরে যাবে। এটা আপনাকে খেতেই হবে। পকেট থেকে ছোট বাক্সটা বের করে লর্ড আর্থার বাড়িয়ে দিলেন তার দিকে। বাক্সটা তো চমৎকার আর্থার, উপহার দিচ্ছ? সত্যি তুমি বড় ভালো ছেলে। এই সেই আশ্চর্য ওষুধ, দেখতে তো একেবারে চকলেটের মতো। এখনই খাবো। না না, আতকে উঠে লেডি ক্লিমের হাতটা ধরলেন লর্ড আর্থার। ভুলেও এ কাজ করবেন না, এটা হোমিওপ্যাথির ওষুধ। বুকে জ্বালাপোড়া শুরু হওয়ার আগে খেলে কোনো উপকারেই আসবে না, আবার অ্যাটাক হলে তখন খাবেন। এটার কার্যক্ষমতা আপনাকে হতবাক করে দেবে। মনে হচ্ছে এখনই খাই। ক্যাপসুলটা মাথার উপরে তুলে ধরলেন লেডি ক্লিমেনসিনা। ভেতরে টলটল করছে তরল স্বচ্ছ অ্যাকোনিটাইন। ওষুধটা সুস্বাদু, তাতে কোনো সন্দেহই নেই। ব্যাপারটা কি, ডাক্তারদের ঘৃণা করলেও ওষুধ আমি খুব ভালোবাসি। অ্যাটাক না হওয়া পর্যন্ত থাক এটা। অ্যাটাক কবে হবে? আগ্রহী হয়ে উঠলেন লর্ড আর্থার। খুব শিগগির। 1 সপ্তাহের আগে বোধহয় না, তবে অ্যাটাকের কথা কি আর বলা যায়? অন্তত এই মাস শেষ হওয়ার আগে একবার হবেই, তাই না? সেরকমই আশঙ্কা করছি। কিন্তু এত সহানুভূতিশীল আজ তুমি আর্থার। সত্যি সিবিলের সাহচর্যে উন্নতি হয়েছে তোমার। যাই হোক, এবার যে তোমাকে বিদায় দিতে হয় বাছা। আজ রাতে ভোজ সারার কথা বিশ্রী কিছু লোকের সঙ্গে। এখন একটু ঘুমিয়ে না নিলে ভোজের সময় জেগেই থাকতে পারবো না। গুড বাই আর্থার। সিবিলকে আমার ভালোবাসা জানিও, আর অশেষ ধন্যবাদ তোমাকে আমেরিকান এই ওষুধের জন্য। খেতে ভুলবেন না যেন। উঠে দাঁড়ালেন লর্ড আর্থার। প্রশ্নই ওঠে না, এত কষ্ট করে দিয়ে গেলে আমি কি তা ভুলতে পারি? আরো প্রয়োজন হলে চিঠি লিখব তোমাকে। সতেজ মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন লর্ড আর্থার। বুকের পাষাণ ভার নেমে গেছে। রাতের বেলা তিনি দেখা করলেন সিবিল মার্টনের সঙ্গে। বললেন, এত ব্যস্ত ছিলেন যে অনেক চেষ্টার পরও দেখা করার সময় করে উঠতে পারেননি, আর এই ব্যস্ততা চলবে আরো অনেক দিন। সুতরাং বিয়েটা আপাতত পিছিয়ে দিতে হবে। মাথার উপর ঝামেলা রেখে তিনি বিয়ে করতে চান না। সিবিল যেন তাকে ভুল না বোঝে। চিন্তার কিছু নেই, সব ঠিক হবে, শুধু ধৈর্য ধরতে হবে আরো কয়েকটা দিন। তাদের দুজনের সাক্ষাৎ হলো পার্ক লেনে মিস্টার মার্টনের বাড়ির কনজারভেটরিতে। বক্তব্য শেষ করার পর লর্ড আর্থারের মনে হলো সিবিল বুঝি জীবনে কখনো এত খুশি হয়নি। মেয়েটার সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে লর্ড আর্থার একসময় ভাবলেন, চলে যাক মিস্টার পজার্স। বিয়ে তিনি এখনই করবেন, আর একটা চিঠিতে সব জানিয়ে দেবেন লেডি ক্লিমেনসিনাকে। কিন্তু পরক্ষণেই নিজেকে নিয়ন্ত্রণ করলেন কঠোর হাতে। এমনকি সিবিল যখন মুখ গুজে দিল তার বাহুতে, তখনও কর্তব্য চিন্তা থেকে বিচ্যুত হলেন না লর্ড আর্থার। তার ভালোবাসা অবোধ প্রাণীর ভালোবাসা নয়, এই ভালোবাসার পেছনে বিবেক আছে। সামান্য কটা মাস ধৈর্য না ধরে এরকম চমৎকার একটা মেয়ে সারাটা জীবন তিনি দুঃখে ভরিয়ে দিতে পারেন না। আর যাই করুন, এই অধিকার তার নেই। মাঝরাত পর্যন্ত থাকলেন তিনি সিবিলের সঙ্গে, সান্ত্বনা দিলেন এবং বিনিময়ে সান্ত্বনা পেলেন। পরদিন সকালেই বেরিয়ে পড়লেন লর্ড আর্থার ভেনিসের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে একটা চিঠিতে স্পষ্ট ভাষায় মিস্টার মার্টনকে আপাতত বিয়ে স্থগিত রাখার কথা জানাতে ভুললেন না। ভেনিসে লর্ড আর্থারের হঠাৎ দেখা হয়ে গেল তার ভাই লর্ড সার্বিটনের সঙ্গে। এমনই যোগাযোগ, যেদিন তিনি পৌঁছেছেন সেদিনই করফু থেকে ব্যক্তিগত ইয়টে করে ভেনিসে এসেছেন লর্ড সার্বিটন। দু ভাই মিলে আনন্দ উৎসবে কাটিয়ে দিলেন এক পক্ষকাল। সকালে ঘোড়া ছোটালেন লিডোতে, কিংবা কালো গন্ডোলায় ভ্রমণ করলেন গ্রিন ক্যানালে। বিকেলে ইয়টে কথা বললেন দর্শনার্থীদের সঙ্গে। রাতে ডিনার সারলেন ফ্লোরিয়ানে। তারপর পিয়াজ্জায় বসে বসে টানলেন অসংখ্য সিগারেট। তবু লর্ড আর্থার ঠিক সুখ পেলেন না।
প্রতিদিন লেডি ক্লিমেনসিনার মৃত্যু সংবাদের আশায় দেখলেন তিনি টাইমসের শোক সংবাদের কলাম। প্রতিদিনই হতাশ। এক পর্যায়ে তার ভয় লাগলো যে কোনো দুর্ঘটনাই বুঝি ঘটে গেছে। মনে মনে আফসোস করতে লাগলেন খেতে চাওয়া সত্ত্বেও লেডি ক্লিমকে বাধা দিয়েছেন বলে। সিবিলের চিঠিগুলো ভালোবাসায় ভরা, কিন্তু তাতে কোথাও যেন বেদনার সুর। লর্ড আর্থারের মনে হলো সিবিলের কাছ থেকে তিনি যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন চিরদিনের জন্যে। 15 দিন পর ভ্যানিসের উপর বিরক্তি এসে গেল লর্ড সার্বিটনের। তিনি এখন যেতে চান রাভেনা উপকূলে। পিনেটামে নাকি শিকারের জন্য মিলছে প্রচুর বন মুরগি। একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না লর্ড আর্থারের, কিন্তু ভাইয়ের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হতে হলো। 15 তারিখে খুব সকালে রওনা দিলেন তারা। শিকারটা ভালোই হলো, মুক্ত বাতাসে দূর হলো বিষণ্ণতা। কিন্তু 22 তারিখে লর্ড আর্থার আবার দারুণ উদ্বেগ অনুভব করতে লাগলেন লেডি ক্লিমেনসিনার ব্যাপারে। ফলে ভাইয়ের বহু জেদ সত্ত্বেও ট্রেন যোগে তিনি ফিরে এলেন ভ্যানিসে। হোটেলে পা দিতেই মালিক তার হাত ধরিয়ে দিল এক গাদা টেলিগ্রামে। দ্রুত খাম ছিঁড়ে টেলিগ্রামগুলো দেখতে লাগলেন লর্ড আর্থার। লেডি ক্লিমেনসিনা হঠাৎ মারা গেছেন 17 তারিখ রাতে। প্রথমেই তার মনে পড়ল সিবিলের কথা, তাই একটা টেলিগ্রামে জানিয়ে দিলেন শিগগিরই তিনি ফিরছেন লন্ডনে। তারপর ভ্যালেটকে ডেকে গোছাতে বললেন জিনিসপত্র। স্বাভাবিকের 5 গুণ বকশিস দিলেন গন্ডোলার মাঝিদের। ভারমুক্ত মন নিয়ে সিটিং রুমে আসতে 3টা চিঠি পেলেন লর্ড আর্থার। একটা লিখেছে সিবিল, যার পুরোটাই শোক আর সহানুভূতিতে ঠাসা। অন্য দুটোর একটা লিখেছেন মা, একটা লেডি ক্লিমেনসিনা সলিসিটার। ঘটনার রাতে লেডি ক্লিম ডিনার সেরেছেন ডাচেসের সঙ্গে, রসিকতায় মাতিয়েছেন উপস্থিত সবাইকে। তারপর বাড়ি ফিরে গেছেন বুকে ব্যথার কথা বলে। পরদিন সকালে তাকে পাওয়া গেছে মৃতা অবস্থায়। ধস্তাধস্তির কোনো চিহ্ন না পেয়ে বোঝা গেছে একরকম শান্তিতেই মৃত্যু হয়েছে তার। স্যার ম্যাথু রিডকে অবশ্য ডাকা হয়েছিল, কিন্তু তার আর কিছু করার ছিল না। 22 তারিখে যথাযোগ্য মর্যাদায় লেডি ক্লিমকে সমাহিত করা হয়েছে বুচ্যাম্প চ্যালকটে। মরার মাত্র কদিন আগে উইল করে গেছেন তিনি। কার্জন স্ট্রিটের বাড়িটা পাবেন লর্ড আর্থার। আসবাবপত্র আর তৈলচিত্রগুলো, মিনিয়েচারগুলো পাবেন তার বোন লেডি মার্গারেট ট্রাফোর্ড, আর পদ্মরাগমণির নেকলেসটা সিবিল মার্টন। লেডি ক্লিমের সম্পত্তি যদিও খুব বেশি না, লর্ড আর্থারের জন্য উদ্বিগ্ন হয়ে আছেন সলিসিটর মিস্টার ম্যান্সফিল্ড। তিনি গেলে অনেক বিল মেটাতে হবে। বৃদ্ধা ব্যক্তিগত অ্যাকাউন্ট কখনোই ঠিকঠাক রাখেননি। লেডি ক্লিমেনসিনার কথা ভেবে খারাপই লাগলো লর্ড আর্থারের। সত্যি, মহিলা তাকে বড় ভালোবাসতেন। সব অঘটনের মূলে রয়েছে ওই পাজি মিস্টার পজার্স। সিবিলের কথা মনে হতে অবশ্য শোক অনেকটা লাঘব হয়ে এলো। এই কাজ করা ছাড়া আর তো কোনো উপায়ও ছিল না। চেয়ারিং ক্রসে যখন পৌঁছলেন লর্ড আর্থার, তখন তিনি সুখী মানুষ। মার্টন পরিবার তাকে সহানুভূতি জানালো। সিবিল বলল সে আর দেরি করতে রাজি না। ফলে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল 7 জুন। কানায় কানায় যেন আবার পূর্ণ হয়ে উঠল লর্ড আর্থারের জীবন। একদিন লেডি ক্লিমের সলিসিটার আর সিবিলের সঙ্গে কার্জন স্ট্রিটের বাড়িটাতে গেলেন তিনি পুরনো চিঠিপত্র আর প্যাকিং বক্স পোড়াতে। একটা ড্রয়ার খুলে হঠাৎ উল্লসিত হয়ে উঠল সিবিল। কি পেয়েছ সিবিল? কাজ করতে করতে মুখ তুলে হাসলেন লর্ড আর্থার। একটা খুব সুন্দর চকলেটের বাক্স, নিশ্চয়ই ডাচ। এটা আমাকে দাও। চকলেটের এই বাক্সটাতে ছিল অ্যাকোনিটাইন। ওটার কথা একরকম ভুলেই গিয়েছিলেন লর্ড আর্থার। বললেন, নাও, ওটা আমি দিয়েছিলাম লেডি ক্লিমকে। ভেতরের চকলেটটাও নেব? আমার মনে হয় না লেডি ক্লিমেনসিনা চকলেট পছন্দ করতেন। ভয়ঙ্কর একটা চিন্তা উঁকি দিল লর্ড আর্থারের মনে। চকলেট? কই দেখি। ভেতরে একটা চকলেট আছে, খুব পুরনো। খাবার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু কি ব্যাপার আর্থার, তোমার চোখ মুখ অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ছুটে এসে সিবিলের হাত থেকে বাক্সটা কেড়ে নিলেন লর্ড আর্থার। ভেতরে ক্যাপসুলে টল টল করছে অ্যাকোনিটাইন। তাহলে লেডি ক্লিমকে তিনি মারতে পারেননি, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। আবিষ্কারটা নাড়িয়ে দিল লর্ড আর্থারকে। ক্যাপসুলটা আগুনে ছুঁড়ে ফেললেন তিনি। তারপর নিদারুণ হতাশায় গুঙ্গিয়ে ধপাস করে বসে পড়লেন সোফায়। আবার বিয়ে স্থগিত হয়ে যাওয়ায় খুবই ভেঙে পড়লেন মিস্টার মার্টন। বিয়ের পোশাকের অর্ডার পর্যন্ত দিয়ে দেয় এ বিয়ে ভেঙে দেওয়ার জন্য সিবিলের সঙ্গে পিড়াপিড়ি করতে লাগলেন লেডি জুলিয়া। কিন্তু লর্ড আর্থারের ওপর তার অগাধ আস্থা। ওদিকে চরম হতাশায় কয়েকটা দিন কাটানোর পর মানসিক স্থিরতা ফিরে পেলেন লর্ড আর্থার সেভিল।
বিষে যখন কাজ হলো না, এবার তিনি চেষ্টা চালাবেন ডিনামাইট কিংবা অন্য কোনো বিস্ফোরকের সাহায্যে। কাকে কাকে হত্যা করা যায় আবার তার তালিকা করতে বসলেন লর্ড আর্থার, এবং সব দিক বিবেচনা করে শেষমেশ সিদ্ধান্ত নিলেন উড়িয়ে দেবেন তিনি তার চাচা ডিন অব চিসেস্টারকে। ডিন অত্যন্ত শিক্ষিত রুচিবান মানুষ। ঘড়ির এক মহামূল্যবান সংগ্রহ রয়েছে তার। পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে আধুনিক যুগের সমস্ত দুষ্প্রাপ্য ঘড়ি তিনি সংগ্রহ করেছেন। পরিকল্পনাটা সফল করার ব্যাপারে চাচার এই বাতিকই তাকে সাহায্য করবে। বিস্ফোরক বসাতে হবে কোথায় সে বিষয়ে অবশ্য তার কোনো ধারণা নেই। স্কটল্যান্ড ইয়ার্ড বা লন্ডন ডিরেক্টরিও এ ব্যাপারে কোনো সাহায্যে আসবে না। হঠাৎ তার মনে পড়ে গেল রাশিয়ান এক বন্ধু কাউন্ট রুভালফের কথা। শীতকালে লেডি উইন্ডারমিয়ারের ওখানেই প্রথম পরিচয় হয়েছিল তার সঙ্গে। পিটার দ্য গ্রেটের জীবনী লেখার জন্য তথ্য সংগ্রহের কাজে বর্তমানে তিনি লন্ডনেই আছেন। সবাই সন্দেহ করে যে তিনি একজন নিহিলিস্ট এজেন্ট। লর্ড আর্থার অনুভব করলেন এই কাজের জন্য তিনিই উপযুক্ত। সুতরাং একদিন সকালে পরামর্শ নেওয়ার জন্য গেলেন তিনি রুভালফের ব্লুমস বাড়ির বাসস্থানে। রাজনীতিটা তাহলে সিরিয়াসভাবেই নিলেন? বিস্ফোরকের কথা শুনে বললেন কাউন্ট রুভালফ। জবাবে লর্ড আর্থার বললেন যে রাজনীতির সঙ্গে জড়িত হবার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই, ব্যাপারটা সম্পূর্ণ পারিবারিক। বিস্মিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন কাউন্ট রুভালফ, কিন্তু যখন বুঝলেন লর্ড আর্থার রসিকতা করছেন না, একটা কাগজের ঠিকানা লিখে স্বাক্ষর করে বাড়িয়ে দিলেন তার দিকে। মাই ডিয়ার ফেলো, এই ঠিকানা হাতে পাওয়ার জন্য স্কটল্যান্ড ইয়ার্ড অনেক খরচা করতে রাজি হবে, কিন্তু তা তারা পাবে না, হাসলেন লর্ড আর্থার। কাউন্ট রুভালভের করমর্দন করে নেমে এলেন তিনি নিচতলায়। ঠিকানাটা দেখে কোচম্যানকে গাড়ি ছোটাতে বললেন সোহো স্কোয়ারের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গাড়ি বিদায় করে হাঁটতে লাগলেন তিনি গ্রিক স্ট্রিট ধরে, এবং শেষমেশ এসে উপস্থিত হলেন বেইলিস কোর্টের একটা সবুজ বাড়ির সামনে। দরজায় টোকা দিতে বেরিয়ে এলো কড়া চেহারার এক বিদেশি। বিশ্রী ইংরেজিতে জানতে চাইল তার আসার উদ্দেশ্য। কাউন্ট রুভালভের কাগজটা বাড়িয়ে দিলেন লর্ড আর্থার। ওটা দেখতেই বো করে লোকটা তাকে নিয়ে গেল ভেতর বাড়িতে। একটু পরে এসে পৌঁছলেন হের উইঙ্কেলকফ, কাঁধে ওয়াইনের দাগ লাগা ন্যাপকিন, বাম হাতে কাঁটা চামচ। আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কাউন্ট রুভালভ, বো করলেন লর্ড আর্থার। বিশেষ একটা ব্যাপারে কথা বলতে চাই। আমার নাম স্মিথ, মিস্টার রবার্ট স্মিথ। আমার প্রয়োজন একটা বিস্ফোরক ঘড়ি। আপনি আসায় খুব খুশি হলাম লর্ড আর্থার, হাসলেন ছোটখাটো জার্মান ভদ্রলোক। ভয় পাবেন না, আমাদের কাজটাই এমন যে সবার পরিচয় জানতে হয়। আপনাকে দেখেছি আমি লেডি উইন্ডারমিয়ারের ওখানে। লেডির সঙ্গেও আমার খুব ভালো পরিচয় আছে। নাস্তা সেরে নেওয়া পর্যন্ত কি দয়া করে আমার সঙ্গে একটু বসবেন? আমার কাছে রাইন ওয়াইন আছে। বন্ধুরা বলেন জার্মান দূতাবাসের ওয়াইনগুলো নাকি এর কাছে কিছুই না। ওয়াইনে চুমুক দিতে দিতে লর্ড আর্থার বুঝতে পারলেন বাড়িয়ে বলেননি ভদ্রলোক, এত ভালো ওয়াইন তিনি খুব বেশি খাননি। বিস্ফোরক ঘড়ি, বললেন উইঙ্কেলকফ, বিদেশে রফতানির জন্য খুব ভালো জিনিস না। কাস্টমসে পার করা গেলেও ট্রেনের সময় প্রায় ঠিক থাকে না, ফলে গন্তব্যে পৌঁছবার আগেই বিস্ফোরণ ঘটে। আপনি যদি বাড়ির জন্য চান তাহলে অত্যন্ত চমৎকার একটা জিনিস দিতে পারি, ফলাফল গ্যারান্টিযুক্ত। জানতে পারি এটা আপনি কার উপর ব্যবহার করতে চান? যদি পুলিশ কিংবা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সম্পর্কিত কারোর জন্য চান তাহলে আপনাকে আমি সাহায্য করব না। পরোক্ষভাবে হলেও ইংরেজ গোয়েন্দারাই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ওদের বোকামির জন্যেই আমরা যা খুশি তাই করতে পারি, সুতরাং ওদের একটাকেও আমি হারাতে চাই না। নিশ্চিত থাকতে পারেন, বললেন লর্ড আর্থার, পুলিশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আসলে ঘড়িটা আমি চাই ডিন অব চিসেস্টারের জন্যে। তাহলে নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার? সম্পূর্ণ ব্যক্তিগত। কাঁধ ঝাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন হের উইঙ্কেলকফ। কয়েক মিনিট পর ফিরলেন পেনির সমান গোল একখানা ডিনামাইট আর ছোট্ট একটা ফরাসি ঘড়ি নিয়ে। উজ্জ্বল হয়ে উঠল লর্ড আর্থারের চোখ মুখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক এমন একটা জিনিসই চাইছিলাম, বললেন তিনি। এবার বুঝিয়ে দিন বিস্ফোরণ ঘটে কিভাবে। ওটাই তো আমার রহস্য। গর্বের দৃষ্টিতে হের উইঙ্কেলকফ তাকালেন আপন সৃষ্টির দিকে। বলুন কখন ফাটাতে চান এটাকে? আমি ঠিক সেভাবেই মেশিন সেট করে দেব। আজ মঙ্গলবার, এখনই যদি পাঠাতে পারেন। তা সম্ভব না, অনেক কাজ আছে হাতে, তবে আগামীকাল পাঠানো যাবে। তাহলেও অনেক সময় হাতে থাকবে।
বললেন লর্ড আর্থার। বিস্ফোরণের সময় শুক্রবার ঠিক দুপুরবেলা। ওই সময় ডিন বাড়িতে থাকেনি। শুক্রবার ঠিক দুপুরবেলা, বিড়বিড় করে বললেন হের উইঙ্কেলকফ। তারপর সময়টা টুকে রাখলেন বড় একটা লেজারে। এবার দয়া করে বলুন, উঠে পড়লেন লর্ড আর্থার। কত দিতে হবে? কাজটা এত সামান্য লর্ড আর্থার যে বলতেও আমার লজ্জা লাগছে। ডিনামাইটটা 7 শিলিং 6 পেন্স, ঘড়িটা 3 পাউন্ড 10 শিলিং, আর পাঠাতে লাগবে ধরুন 5 শিলিং। কাউন্ট রুভালভের কোনো বন্ধুর কাজে আসলে আমি ধন্য হই। আপনার পাওনা হের উইঙ্কেলকফ? হো, সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। টাকার জন্য আমি কাজ করি না। এই কাজ আমার কাছে একটা দারুণ আনন্দের ব্যাপার। আই লিভ এন্টায়ারলি ফর মাই আর্ট। 4 পাউন্ড 2 শিলিং 6 পেন্স টেবিলের ওপর নামিয়ে রাখলেন লর্ড আর্থার। তারপর হের উইঙ্কেলকফকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন পার্কে। পরবর্তী 2 দিন কাটল দারুণ উত্তেজনায়। শুক্রবার বেলা 12টায় খবর পাবার আশায় লর্ড আর্থার গেলেন বাকিংহামে। কিন্তু সারা বিকেল জুড়ে পোর্টার দেশের বিভিন্ন জায়গায় পাঠালো ঘোড়ার রেস, বিবাহ বিচ্ছেদের মামলা আর আবহাওয়া সংক্রান্ত টেলিগ্রাম। 4টে এলো সান্ধ্য সংবাদপত্রগুলো। পলমল, সেন্ট জেমস, গ্লোব আর ইকো নিয়ে লর্ড আর্থার ঢুকে পড়লেন লাইব্রেরিতে। কিন্তু মৃত্যু সংবাদ তো দূরের কথা, চিসেস্টারেরই কোনো সংবাদ নেই। ভয় ভয় করতে লাগলো তার। নিশ্চয়ই ঘটেছে আবার কোনো দুর্ঘটনা। এবার কিছু হলে আর মনোবল বজায় রাখা সম্ভব হবে না। পরদিন দেখা করতে গেলেন তিনি হের উইঙ্কেলকফের সঙ্গে। দুঃখ প্রকাশ করে আরেকটা ঘড়ি বিনামূল্যে দিতে চাইলেন ভদ্রলোক, কিংবা ক্রয় মূল্যে নাইট্রোগ্লিসারিনের একটা কেস। কিন্তু বিস্ফোরকের ওপর সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছেন লর্ড আর্থার। উইঙ্কেলকফ বললেন, জিনিসপত্র এত ভেজাল হয়েছে যে ডিনামাইটকে পর্যন্ত আর বিশ্বাস করা যাচ্ছে না। তবে ঘড়িটা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না। মেকানিজম কখনো কখনো দেরিতে কাজ করে। এমন একটা ঘটনা ঘটেছিল ওডেসার মিলিটারি গভর্নরের জন্য বোমা পাঠিয়ে। বোমাটা বসানো ছিল একটা ব্যারোমিটারের মধ্যে। 10 দিনের সময় দেয়া থাকলেও ফেটেছিল 3 মাস পর। ধুলো হয়ে গিয়েছিল এক পরিচারিকা। গভর্নর বিদেশ ভ্রমণে বেরিয়েছিলেন 1.5 মাস আগে। এসব সান্ত্বনার কথা মোটেই ভালো লাগলো না লর্ড আর্থারের। 2 দিন পর তিনি যখন উপরতলায় যাচ্ছেন, ডাচেস তাকে ডেকে পাঠালেন খাস কামরায়। এত মজার চিঠি লিখতে পারে যে তিনি ভেতরে ঢুকতেই সদ্য পাওয়া একটা চিঠি বাড়িয়ে দিলেন ডাচেস। পড়ে দেখো, মিউডি আমাদের যে উপন্যাসগুলো পাঠায় ঠিক সেরকম মজার। ডিনের বাড়ি থেকে আসা চিঠিটা নিয়ে পড়তে লাগলেন লর্ড আর্থার। চিঠিটা এরকম: দ্য ডিনারি চিসেস্টার, 27 মে। প্রিয় ফুপু, ডরকাসদের জন্য ফ্লানেল আর আমার জন্য জিংহ্যাম পাঠিয়েছেন বলে ধন্যবাদ। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে ওদের মূল্যবান পোশাক আশা করা উচিত নয়। কিন্তু মানুষ এখন এমন হয়েছে, অভিজাত শ্রেণীর মতো পোশাক পরতে চাওয়া যে তাদের ঠিক না, এটাও তারা মানতে চায় না। ধীরে ধীরে আমরা যে কোন পথে এগিয়ে চলেছি তা একমাত্র ঈশ্বরই জানেন। বাবার কথাই ঠিক, আমরা বাস করছি এক অবিশ্বাস্য যুগে। ইতিমধ্যে আমাদের এখানে দারুণ মজার এক কাণ্ড হয়েছে। বাবার এক অজ্ঞাত ভক্ত তার নামে একটা ঘড়ি পাঠিয়েছে গত বৃহস্পতিবারে। কাঠের একটা বাক্সে ঘড়িটা এসেছে লন্ডন থেকে। ঘড়িটা মোটেই পছন্দ হয়নি আমার, কিন্তু বাবার মতে ওটা ঐতিহাসিক। তার কথা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তিনি আবার বিখ্যাত ঘড়ি বিশেষজ্ঞ। যাই হোক, পার্কার বাক্স খোলার পর বাবা ঘড়িটা রেখে দিলেন ম্যান্টেল পিসের ওপর। শুক্রবার বেলা ঠিক 12টায় শোঁ শোঁ করে উঠল ঘড়িটা, আর তারপরেই চারপাশ ধোঁয়ায় অন্ধকার। জেমস আর আমি তো হাসতে হাসতে লুটিয়ে পড়লাম। বাবাও তার গাম্ভীর্য বজায় রাখতে পারলেন না। ভালো করে পরীক্ষা করতে দেখা গেল ঘড়িটা অ্যালার্ম জাতের। ভেতরে ছোট্ট একটা হ্যামার আছে। সময় নির্দিষ্ট করে হ্যামারটার নিচে কিছু বারুদ আর একটা ক্যাপ রাখলেই ফুটে উঠবে যথাসময়ে। রেগি শয়তানটা তো এখন সারাদিন বারুদ নিয়ে ফোটাচ্ছে। বিয়ের উপহার হিসেবে ঘড়িটা পাঠিয়ে দেবো আর্থারকে। লন্ডনের লোক এটা নিশ্চয়ই খুব পছন্দ করবে। এখনই গিয়ে আপনার মহামূল্যবান চিঠিটা পড়ে শোনাবো ডরকাসদের। সত্যি, পৃথিবীতে উদ্বেগের এত কিছু থাকতে পোশাক নিয়ে উদ্বেগের কোনো মানে হয় না। আপনার ফুলতোলা পপলিনটার লেস এখনো ছেড়েনি জেনে খুশি হলাম। গত বুধবার বিশপের বাসভবনে গিয়েছিলাম আপনার দেয়া হলুদ শার্টিনটা পরে। বোটাই ব্যবহার করেছেন? জেনিংস বলে ইদানিং ওটাই নাকি ফ্যাশন। আর আন্ডারস্কার্ট হতে হবে ঝালর দেয়া। ওই যে আবার বারুদ ফোটালো রেগি শয়তানটা। আর সঙ্গে সঙ্গে বাবা আদেশ দিলেন ঘড়িটা আস্তা বলে রেখে আসার। মনে হয় প্রথমে ঘড়িটাকে যেমন পছন্দ করেছিলেন বাবা, এখন আর ততটা করছেন না।
তবে ওটা উপহার পাবার ফলে এটা অন্তত পরিষ্কার বোঝা গেল যে জনগণ বাবার লেখা ধর্মীয় উপদেশাবলীর গ্রন্থটি পড়ছে এবং তার দ্বারা উপকৃত হচ্ছে। বাবা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে জেমস, রেগি আর মারিয়া। সিসিল ফুফার বার্তা এখন আশা করি আগের চেয়ে ভালো। আজ এখানেই শেষ করি। আপনার স্নেহের ভাইজি, জেন পার্সি। পুনশ্চ বউটাই পড়ছেন কিনা জানাবেন। জেনিংস জোর দিয়ে বলছে ইদানিং ওটাই নাকি ফ্যাশন। চিঠিটা পড়ে এতই দুঃখী হয়ে গেল লর্ড আর্থারের চেহারা যে হাসিতে ফেটে পড়লেন ডাচেস। কোনো যুবতীর লেখা চিঠি তোকে আর কখনো দেখাবো না বাছা। তবে যাই বলিস, ঘড়িটা মনে হয় দারুণ এক আবিষ্কার। অমন একখানা ঘড়ি আমার থাকলে ভালোই লাগতো। ঘড়ি সম্বন্ধে আমি খুব বেশি কিছু জানি না। মাকে চুমু খেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন লর্ড আর্থার। ওপরতলায় উঠে সোফায় গা এলিয়ে দিতেই তার দু চোখ ভরে এলো পানিতে। একটা হত্যাকাণ্ড ঘটাবার জন্য দুবার যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। দুবারই ব্যর্থ হয়েছেন। কিন্তু এই ব্যর্থতার পেছনে আর কোনো দোষ নেই তার। স্বয়ং নিয়তি যেন বিরুদ্ধাচরণ শুরু করেছে। তার মনে হলো বিয়েটা ভেঙে দেয়াই বুঝি ভালো। সিবিল অবশ্য খুবই কষ্ট পাবে, তবে সামলে নিতে পারবে নিশ্চয়ই। নিজের চিন্তা তিনি করতে চান না। পুরুষ তার জীবন দেয়ার অনেক পথ খুঁজে পায়। সবসময় কোনো না কোনো লড়াই থাকে, কিংবা থাক, তিনি নিজে থেকে কিছু করতে যাবেন না। যা করার নিয়তিই করুক। 7:30টায় তিনি গেলেন ক্লাবে। এক যুবকের দেয়া পার্টিতে দেখা হলো সার্বিটনের সঙ্গে, কিন্তু টুকরো টাকরা কথা আর অলস রসিকতা তাকে মোটেই আকর্ষণ করতে পারল না। একটা অজুহাত তৈরি করে পার্টি ত্যাগ করলেন লর্ড আর্থার। ক্লাব থেকে বেরোবার মুখে একটা চিঠি দিল হল পোর্টার। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে বলেছেন হের উইঙ্কেলকফ। জেনেভা থেকে সদ্য একটা বিস্ফোরক ছাতা এসেছে, যেটা খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। চিঠিটা কুটি কুটি করে ফেলে দিলেন তিনি। এই ধরনের পরীক্ষা চালানোর ইচ্ছে তার উবে গেছে। হাঁটতে হাঁটতে টেমসের তীরে এসে বসে পড়লেন লর্ড আর্থার। আকাশ জুড়ে ছড়ানো অসংখ্য তারা, কেশর আকারের মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিচ্ছে সিংহের চোখের মতো। মাঝে মাঝেই ঢেউ তুলে চলে যাচ্ছে বার্জ। ট্রেন চলে যাবার পর সবুজ আলো পরিবর্তিত হচ্ছে লালে। কতক্ষণ পর ঢং ঢং করে 12টা বাজলো ওয়েস্টমিনিস্টারে। প্রত্যেকটা শব্দের সঙ্গে যেন কেঁপে কেঁপে উঠল রাত। তারপর ধীরে ধীরে নিভে গেল রেলওয়ের আলো। শুধু একটা আলো জ্বলতে লাগলো প্রকাণ্ড এক চুনির মতো। শহরের কোলাহল হলো ক্ষীণ থেকে ক্ষীণতর। দুটোই উঠে পড়ে লর্ড আর্থার এগোলেন ব্ল্যাকফ্রায়ার্সের দিকে। সমগ্র প্রকৃতি এখন কেমন অবাস্তব এক স্বপ্নের জগৎ। নদীর ওপারের বাড়িগুলো যেন অন্ধকার দিয়ে তৈরি। সেন্ট পলসের গম্বুজ যেন ঝাপসা বাতাসের এক বিশাল বুদবুদ। কিউপ্লেট্রাস নিডলের দিকে এগোতে দেখলেন একটা লোক ঝুঁকে আছে প্যারাপেটের ওপর দিয়ে। আরো কাছে যেতে গ্যাসের আলোয় দেখতে পেলেন লোকটার মুখ। মিস্টার পজার্স, কি রোম্যান্টিস্ট! সোনার ফ্রেমের চশমা, গোলগাল মুখ। হ্যাঁ, কোনো ভুল নেই। লর্ড আর্থার থামলেন। চকিতে একটা চিন্তা খেলে গেল তার মাথায়। অত্যন্ত সন্তর্পণে এগোলেন তিনি পা টিপে টিপে। তারপর মিস্টার পজার্সের 2 পা চেপে ধরে শূন্যে তুলে চোখের পলকে ছুড়ে দিলেন টেমসে। বিশ্রী একটা গালি, ঝপাস করে একটা শব্দ, তারপরই সব শান্ত। উদ্বিগ্ন হয়ে কিছুক্ষণ ঝুঁকে রইলেন লর্ড আর্থার। কিন্তু তীব্র স্রোতে ভেসে যাওয়া লম্বা একটা হ্যাট ছাড়া আর কোনো চিহ্নই দেখতে পেলেন না কিরোম্যান্টিস্টের। একবার মনে হলো সেতুর উপর যেন হামাগুড়ি দিয়ে উঠছে ছোটখাটো একটা লোক। আবার কি ব্যর্থ হলেন? কিন্তু না, মেঘের আড়াল থেকে চাঁদ পুরোপুরি বেরিয়ে আসতেই বুঝতে পারলেন ওটা ছিল তার চোখের ভুল। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। নিয়তি তাহলে শেষমেশ এভাবেই কাজ করলো। বেশ কিছুদিন পর স্বস্তি পেলেন লর্ড আর্থার। চোখের সামনে ভেসে উঠল সিবিলের মুখ। কিছু ফেলে দিলেন স্যার? হঠাৎ বলে উঠল কে যেন পেছন থেকে। ঘুরতেই লর্ড আর্থার দেখলেন একজন পুলিশ, হাতে বুলস-আই লণ্ঠন। গুরুত্বপূর্ণ কিছু না সার্জেন্ট, হেসে জবাব দিয়ে পাশ দিয়ে যাওয়া একটা ক্যাবকে ইশারায় থামিয়ে উঠে পড়লেন তিনি। চালককে বললেন বেলগ্রেভ স্কোয়ারে নিয়ে যেতে। পরবর্তী 2-3 দিন তিনি দুললেন আশা আর আতঙ্কের মাঝখানে। কখনো কখনো মনে হলো এই বুঝে এসে পৌঁছলেন মিস্টার পজার্স। 2-3 বার গেলেনও তিনি ওয়েস্ট মুন স্ট্রিটে, কিন্তু বেল টেপার সাহস পেলেন না। অবশেষে সংবাদ এলো ক্লাবের স্মোকিং রুমে বসে চা খাচ্ছেন। এমন সময় ওয়েটার নিয়ে এলো সান্ধ্য পত্রিকা। সেন্ট জেমসের একটা কপি নিয়ে তিনি পাতা উল্টাতে লাগলেন উদাসভাবে। হঠাৎ এই অদ্ভুত সংবাদটা চোখে পড়ল তার। একজন কিরোম্যান্টিস্টের আত্মহত্যা। উত্তেজিত হয়ে পড়তে লাগলেন তিনি। সংবাদটা এরকম: গতকাল সকাল 7টায় বিখ্যাত কিরোম্যান্টিস্ট মিস্টার সেপ্টিমাস আর পজার্সের লাশ পাওয়া গেছে গ্রিনিচ উপকূলে।
শিব হোটেলের ঠিক সামনে। গত কদিন থেকেই হতভাগ্য ভদ্রলোকের খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফলে তার নিরাপত্তার কথা চিন্তা করে কিরোম্যান্টিস্ট সম্প্রদায় খুব উদ্বিগ্ন অবস্থায় কালাতিপাত করতেছিল। করোনারে জুরির মতে মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মাত্র কিছুদিন আগে মিস্টার পজার্স হস্তরেখা বিষয়ে একটা গবেষণা গ্রন্থ শেষ করেছেন, যা তিনি অতি শীঘ্রই প্রকাশিত হবে এবং নিঃসন্দেহে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65। যদ্দূর সম্ভব তার কোনো আত্মীয় স্বজন নেই। সংবাদপত্রটা হাতে নিয়েই ক্লাব থেকে ছুটে বেরিয়ে এলেন লর্ড আর্থার। সোজা রওনা দিলেন পার্ক লেনের দিকে। সিভিল দাঁড়িয়েছিল জানলার পাশে। তাকে ছুটে আসতে দেখে তার মনে হলো সংবাদ নিশ্চয়ই শুভ। সে ছুটে গিয়ে লর্ড আর্থারের মুখোমুখি হতেই বুঝতে পারল সমস্ত বিপদ কেটে গেছে। সিভিল, আমার সিভিল! তাকে জড়িয়ে ধরলেন লর্ড আর্থার। চলো আগামীকালে বিয়ে করি আমরা। বোকা ছেলে, কেকটাও তো অর্ডার দেয়া হয়নি, হাসলো সিভিল চোখ ভরা পানি নিয়ে। সপ্তাহ তিনেক পর যেদিন বিয়ে হলো সেদিন দামি পোশাকে সজ্জিত চটপটে মানুষের ভিড় উপচে পড়ল সেন্ট পিটার্স। অনুষ্ঠান পরিচালনা করলেন ডিন অব চিচেস্টার। অভ্যাগতেরা বলাবলি করতে লাগলেন এত সুন্দর জুটি তারা কখনো দেখেননি। লর্ড আর্থারের চোখে মুখে থই থই করতে লাগলো সুখ। এই বিয়ের জন্য যে ঝামেলা পোয়াতে হয়েছে এক মুহূর্তের জন্য তা ভেবে কষ্ট পেলেন না তিনি। আর ভালোবাসার প্রতিমূর্তি হয়ে তার পাশে দাঁড়িয়ে রইল সিবিল। তাদের দুজনের ভালোবাসা এমন এক জাতের, বাস্তবে সাধ্য নেই সেটাকে ধ্বংস করে। কয়েক বছর পরের কথা, দুটো সন্তান হয়েছে তাদের। একদিন লেডি উইন্ডারমিয়ার এলেন অ্যালটন প্রায়োরিতে। ছেলের বিয়ের উপহার হিসেবে এই বাড়িটা দান করেছেন ডিউক। তখন বিকেল। সিবিলের সঙ্গে বাগানে গিয়ে লেডি উইন্ডারমিয়ার বসলেন একটা বাতাবি লেবুর গাছের নিচে। ফুটফুটে শিশু দুটো ছুটোছুটি করে বেড়াচ্ছে গোলাপ ঝাড়ের ফাঁকে ফাঁকে। এক দৃষ্টে তাদের খেলা দেখতে দেখতে হঠাৎ সামনে ঝুঁকে পড়ে সিবিলের হাত দুটো জড়িয়ে ধরে লেডি উইন্ডারমিয়ার বললেন, সত্যি কি তুমি সুখী সিবিল? নিশ্চয়ই। আপনি সুখী নন? না, জীবনে সুখী হওয়ার অবসরই আমি গড়ে তুলতে পারিনি সিবিল। সবসময় শেষ যার সঙ্গে পরিচয় হয়েছে তাকেই ভালো লেগেছে আমার, কিন্তু তাদের ভালোভাবে চিনতে পারার সঙ্গে সঙ্গে আর আগ্রহ বোধ করিনি। এটা যেন আমার জীবনের একটা নিয়মে পরিণত হয়েছে। আপনার তো অনেকগুলো সিংহ ছিল, সেগুলো আপনাকে সুখ দিতে পারেনি? না না, সিংহ মাত্র একটা ঋতুর জন্য ভালো। কেশর কেটে দিলে সিংহের চেয়ে বিশ্রী জানোয়ার খুব কমই আছে। তাছাড়া লক্ষ্য করেছি সদয় হলেই ওরা দুর্ব্যবহার করে। মিস্টার পদার্সের সংবাদ জানো? ওটা একটা মহাভণ্ড। সেই ভণ্ডামিও আমি মেনে নিয়েছিলাম। টাকা ধার চাওয়াতেও কিছু মনে করিনি, কিন্তু অসহ্য ওর প্রেম করার ঢং। প্রধানত সেই কারণেই ধীরে ধীরে কিরোম্যান্সির উপর ঘৃণা জন্মালো আমার। ইদানিং আমার কি ভালো লাগছে জানো? টেলিপ্যাথি। দারুণ জিনিস। টেলিপ্যাথির মজার তুলনায় কিরোম্যান্সি কিছুই নয়। সত্যি বলতে কি, একেবারে বাজে। এই বাড়িতে বসে কিরোম্যান্সির বিরুদ্ধে আপনার কিছু না বলাই ভালো লেডি উইন্ডারমিয়ার। এই একটা বিষয়ে রসিকতা আর্থার একেবারেই পছন্দ করে না। তুমি কি বলতে চাও? কিরোম্যান্সিতে তার বিশ্বাস আছে? আমার জবাব দেওয়ার প্রয়োজন নেই, কথাটা বরং ওকেই জিজ্ঞেস করুন। মুখ তুলতেই লেডি উইন্ডারমিয়ার দেখলেন হলুদ গোলাপের বিরাট এক তোড়া নিয়ে বাগানের পথ ধরে এদিকেই এগিয়ে আসছেন লর্ড আর্থার সিবিল, আর তার দুপাশে নাচছে দুই ছেলে মেয়ে। লর্ড আর্থার, বলুন লেডি উইন্ডারমিয়ার। এ কথা নিশ্চয়ই বলবেন না যে কিরোম্যান্সি মানে জ্যোতিষশাস্ত্র আপনি বিশ্বাস করেন? নিশ্চয়ই বিশ্বাস করি, হাসলেন সুদর্শন যুবক। কেন? আমার সারা জীবনের সুখের জন্য যে ওই শাস্ত্রটির কাছেই ঋণী হয়ে আছি। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন লর্ড আর্থার। কোন ঋণ মাই ডিয়ার? সিবিল। গোলাপের তোড়াটা স্ত্রীর হাতে তুলে দিয়ে তার চোখে গভীর চোখ রাখলেন লর্ড আর্থার। যত সব বাজে কথা! মাটিতে পা ঠুকে চেঁচিয়ে উঠলেন লেডি উইন্ডারমিয়ার। এই ধরনের বাজে কথা জীবনেও শুনিনি।